স্বাগত ব্যবসা বাণিজ্য নিয়ে দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে আপনাদের সঙ্গে আছে আমি সাদিয়া লাবনী। দর্শক, নানা আলোচনা সমালোচনা আর বিতর্কের পর অবশেষে বাতিল হলো ব্যাংক রেজুলেশন আইন 2026-এর 18 ক ধারা। এই ধারা বাতিলের ফলে ব্যাংক খাতে কি ধরনের পরিবর্তন আসতে পারে এবং ব্যাংক খাতের আস্থা ফেরাতে আসলে কি করণীয়, এসব বিষয় নিয়ে আমাদের আজকের আয়োজন। আলোচনায় আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর মহাপরিচালক ডক্টর মোহাম্মদ এজাজুল ইসলাম। আপনাকে স্বাগত বিজনেস টাইমসে। ধন্যবাদ আপনাকে। জি, আমরা দেখেছি যে 18 ক ধারা এক ধরনের রেগুলেশনই হয়ে গেছে। এই ধারা যখন যুক্ত করা হলো ব্যাংক রেজুলেশন আইনে, অবশেষে এই ধারা বাতিল হলো। কি ভাবছেন আপনি, কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আসলে 18 ক ধারা নিয়ে যথেষ্ট আলোচনা সমালোচনা হয়েছে এবং এটা অরিজিনাল যখন ব্যাংক রেজুলেশন একটা করা হয় তখন এই 18 ক ধারাটা ছিল না আর কি। তো তখন এক ধরনের প্রেক্ষাপটে ব্যাংক খাতের যে নৈরাজ্য অরাজকতা লুটপাট, তো সেইটার আলোকে ব্যাংক রেজুলেশন অ্যাক্ট করার মাধ্যমে যেটা করা হয়েছিল, তো তারপর হঠাৎ করে যখন বর্তমান নির্বাচিত সরকার আসে পার্লামেন্টে, যখন এই আইনটা পাশ করা হয় তখন 18 ক ধারা সংযুক্ত করা হয়। তো 18 ক ধারাতে যেটা আছে যে পুরানা যে মালিক যারা দুর্নীতির সঙ্গে জড়িত ছিল তাদের একটা স্কোপ তৈরি হয়, এইটা নতুন করে আবার এটাকে তাদের হাতে ব্যাংক যায় কিনা, ফিরে আসে কিনা। তো সেজন্য এটা নিয়ে প্রচুর একটা সমালোচনা হয়। তো বাস্তবে যেটা হয়েছে আর কি, তো ব্যাংক খাতে একটা অস্থিরতা তৈরি হলো এবং সরকার এটা অনুভবন করতে পেরেছে এবং ব্যাংক খাতের যে ব্যাংক কিন্তু কনফিডেন্সের মধ্যে চলে যেতে রাস্তা ফেরানোর জন্য ট্যাক্সের জন্য যে সর্বশেষ পার্লামেন্টে অর্থমন্ত্রীর মুখে আমরা শুনলাম যে 18 ক ধারার বাতিল করা হবে। তো এখান থেকে একটা ভালো একটা মেসেজ যাবে ব্যাংকিং খাতে। আপনার কাছে আসলে কি মনে হয় যে এই ধারাটা যে বাতিল হলো ব্যাংক খাতে আসলে সার্বিকভাবে কোনো প্রভাব ফেলবে কিনা বা কোনো পরিবর্তনের আভাস আমরা পাবো কিনা? না, এই ধারাটা বাতিল হওয়াতে ব্যাংক খাতের একটা পরিবর্তন আসবে। একটা মেসেজ হবে যে যারা দুর্নীতি করবে তাদের কিন্তু আর রক্ষা পাবে না, তারা আর কি দুর্নীতি করে উল্টাপাল্টা করে ব্যাংক দখল করে এই মেসেজটা ক্লিয়ার হয়ে গেল আর কি, যে এইভাবে করলে তো এই অ্যাক্টের আওতায় হবে এবং 18 ক ধারা বাতিল হওয়া মানে কি আর যারা দুর্নীতি করে আর নতুন করে আবার ব্যাক করতে পারবে না। দিস ইজ দ্য ক্লিয়ার মেসেজ। এবং এটা ভবিষ্যতে যারা ব্যাংক উদ্যোক্তা বা ব্যাংক মালিক যারা হবে বা ব্যাংক যারা আনবে বা রেগুলেটর সবারই কিন্তু এই মেসেজটা গেল আর কি ক্লিয়ার। আমি মনে করি তো এটা ব্যাংক খাতের জন্য একটা ভালো মেসেজ দিবে আর কি। আমরা ধরে নিলাম যে 18 ক ধারা বাতিল হয়েছে, পুরনো ব্যাংক লুটেরা যেসব মালিক তারা ফিরে আসতে পারবে না, কিন্তু কোনো ফাঁক ফোকর কি থেকে যায় যেগুলোর মাধ্যমে তারা আসলেও ফিরতে পারবে? বা আমরা যেরকম দেখি আমাদের দেশের রাজনৈতিক বলেন অর্থনৈতিক বলেন সব জায়গাতেই একটা লুফল থাকে যে কোনো না কোনোভাবে তারা আবার ফিরে আসার একটা চেষ্টা করে বা সুযোগ তৈরি হয়। এই ধারা বাতিলের সাথে সাথে কি ওটা চিরতরে বন্ধ হয়ে গেল? না, এটা এখন নির্ভর করবে প্র্যাকটিসটা কি। যেহেতু এটা নতুন আইন, আমরা তো এখন অগ্রিম কমেন্ট করতে পারবো না। ডাইরেক্ট মালিকানা যা মালিকের হাতে যারা ছিল, যেটা আমরা দৃশ্যমান, সেটা হবে না। তো অদৃশ্যমান অনেক কিছু ঘটে বাংলাদেশে। এটার আবার লুফল যদি থাকে কোনো আইনের, এটা প্র্যাকটিস যখন হবে তখনই বোঝা যাবে, এর আগে আগাম করা যাবে না। তবে আমার দৃষ্টিতে মনে হচ্ছে যে সহসা পারবে না, এটার অনেকগুলা মানে মেকানিজম করে আসতে হবে, সেটা অনেক দূর। তবে সেন্ট্রাল ব্যাংক যদি স্ট্রিক্ট থাকে এবং সরকার যদি পলিটিক্যাল কমিটমেন্ট থাকে তাহলে এটা সরাসরি ওই 18 ক ধারার মাধ্যমে যেটা ফিরে আসার সুযোগ ছিল সেটা আর হবে না। এখন অন্য কোনো মেকানিজম করে যদি আসে সেটা তো প্র্যাকটিক্যালি দেখতে হবে কীভাবে আসে বা আইনের কোনো লোফল আছে কিনা, সেটা কিন্তু মানে ইমপ্লিকেন্ট হলেই বুঝতে পারা যাবে। এখন অগ্রিম কোনো কমেন্ট করা যাবে না। সরকার দেখলাম আমরা গতকাল স্পষ্ট বার্তা দিয়েছে যারা জনগণের সম্পদ লুট করেছে তাদেরকে ছাড় দেয়া হবে না। এখন পর্যন্ত সরকার দায়িত্ব নেওয়ার পরে এখন পর্যন্ত তেমন কোনো কার্যক্রম কি চোখে পড়েছে যে যারা লুটেরা যারা তাদের বিরুদ্ধে কঠোর কোনো পদক্ষেপ কি আপনার চোখে পড়েছে কিনা? না, আপনারা যারা লুটপাট করেছে অর্থাৎ বিভিন্নভাবে বিদেশে পাচার করেছে, ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক কিন্তু অনেকগুলা রিফর্ম হাতে নিয়েছে। স্টুডেন্ট অ্যাসেট রিকভারি, মামলা করা, দুদকের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম কিন্তু চলমান আছে। তো বর্তমান গভর্নর সরকার আসার পরে নির্বাচিত তারাও কিন্তু এটা কিন্তু বাতিল করেনি, তারাও কিন্তু এটাকে বেকমান করতেছে এবং বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে সমস্ত কিছু এটা টেক আপ করেছে এবং এই রিফর্মগুলো কিন্তু যেগুলো শুরু হয়েছিল কেয়ারটেকার গভর্নমেন্টের আমলে সেগুলো কিন্তু চলমান আছে কিন্তু। এবং এটা এখন যেহেতু ইলেকশন হয়ে গেল স্টেপ আপ, তো এখানে আবার নতুন করে তারা মানে কোনো করেনি। কিন্তু আমার জানা মতে বাংলাদেশ ব্যাংক কিন্তু কঠোর অবস্থানে আছে আর কি, সেগুলাকে স্টুডেন্ট অ্যাসেট রিকভারি
দুর্নীতি, যে মামলাগুলো চালু করা, বিভিন্ন বিদেশে যে অ্যাসেটগুলো আছে সেগুলো লবিশ নিয়োগ করা, এগুলো কিন্তু চলমান আছে। এবং ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ ব্যাংক খুবই অ্যাক্টিভলি কাজ করতেছে সরকারের সহযোগিতায়, এবং সরকারও চাচ্ছে যে এই সমস্ত যারা লুটপাট করছে অর্থ বিদেশ থেকে রিকভার করে আনার জন্য, এবং ইতিমধ্যে বাজেটে কিন্তু ক্লিয়ার বলা হয়েছে আর কি। তো এটা কিন্তু বাংলাদেশ ব্যাংক এবং সরকার মিলে আমার জানা মতে তারা কিন্তু ছাড় দিবে না আর কি। এটা তারা টাকা ফেরত নিয়ে আসার জন্য যে সমস্ত আইনি প্রক্রিয়া সেইগুলা পদক্ষেপ নিচ্ছে। বিদেশ পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার চেষ্টা আমরা দেখলাম, কিন্তু আমাদের দেশের ভেতরে 5টা ব্যাংক মার্জ করা হলো, যাদের টাকা লুটপাট হলো, আমানতকারী যারা তাদের যে আমানতের সুরক্ষা, এটা কিন্তু দিন শেষে আসলে সেভাবে তারা সুরক্ষিত রাখতে পারেনি, বা এখন বলা হচ্ছে আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করা হবে, কিন্তু 5 ব্যাংকের যে আমানতকারী আছে তারা তাদের প্রয়োজনীয় টাকাও তুলতে পারছে না। এগুলো নিয়ে প্রায় আমরা দেখে আন্দোলন হচ্ছে, বিক্ষোভ হচ্ছে। এই আমানতকারীদের আসলে ভবিষ্যৎটা কি মনে হয় আপনার কাছে? আসলে এই যে সম্মিলিত ইসলামী ব্যাংক যেটা হলো মার্জার একুইজিশন, সেখানে বাংলাদেশ ব্যাংক একটা ডিপার্টমেন্ট তৈরি করেছে, বিআরডি বলে, বাংলাদেশ ডিপার্টমেন্ট। তারা কিন্তু একটা সার্কুলার দিয়েছে আর কি, যে ব্যক্তি ইন্ডিভিজুয়াল ডিপোজিট কীভাবে তুলবে, কর্পোরেটগুলা কী হবে, যারা প্রতিষ্ঠানিক কী হবে, সব স্পষ্ট করে বলা হয়েছে আর কি। তো শুরুতে কিন্তু টাকা কিন্তু মানুষ তুলতেছিল, তো মাঝখানে আবার একটা হেয়ার কাটের কনসেপ্ট নিয়ে আসে, বা এটা নিয়ে একটা আবার বিতর্ক তৈরি হয়। তো এখানে এই সম্মিলিত ব্যাংকের যে ডেপোজিটর, মানে সরকার, বাংলাদেশ ব্যাংক, ব্যাংক রেজুলেশন একটা আওতায়, আপনারা তো নিশ্চয়ই জানবেন যে ব্যাংক ডেপোজিট ইন্স্যুরেন্স যেটা করা আছে, সেটা আগে 1 লাখ টাকা ছিল, এখন 2 লাখ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স করা আছে আর কি। তো এই খাতে টাকা দেওয়া আছে, গভর্নমেন্ট নিজেও আবার টাকা দিয়েছে 20,000, প্রায় 35,000 কোটি টাকার মতো একটা করে একটা সম্মিলিত ব্যাংকের। ইতিমধ্যে ব্যাংকের এমডি নিয়োগ, চেয়ারম্যানও নিয়োগ দেওয়া হয়েছে। এখন জনগণের মধ্যে একটা আস্থাহীনতা কাজ করতেছে। কারণটা হলো কি, এই ব্যাংকিং সেক্টরে কিন্তু একটা, আমার ব্যক্তিগত মতামত, আমরা দেখলাম যে পলিটিক্যালি কিছু কিছু মুভমেন্ট হচ্ছে আর কি, সেটা এখন রেগুলেটর বাংলাদেশ ব্যাংক যেভাবে সৎভাবে এটা কাজটা করেছে, সরকারও চাচ্ছে এটা হোক, কিন্তু ফাইন্যান্সিয়াল সেক্টরে কিছু রাজনৈতিক কারণে কিছু অস্থিরতা তৈরি হয়েছে আর কি। কিন্তু বারবারই তো বলা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল সেক্টরগুলো রাজনীতি মুক্ত রাখা হবে, কোনো রাজনৈতিক প্রভাব ওইখানে থাকবে না, এবং ফাইন্যান্সিয়াল সেক্টরের কোনো পদে কোনো রাজনৈতিক বা ব্যক্তিকেও বসানো হবে না। না, ঠিক আছে, যেমন আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় আমরা দেখেছি যে রাজনৈতিকভাবে, তারপরে সরকার দলীয় হিসাবে বিভিন্ন বিবেচনায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের লোক নিয়োগ দেওয়া হয়েছে। তো তার ফলশ্রুতিতে যেটা ফল আমরা দেখলাম, এখন বর্তমান সরকার এটা অনুভব করেছে যে আসলে রাজনৈতিকভাবে যদি আর লোক দেওয়া হয় তো এটা হবে। তবে এখন পর্যন্ত আমরা ওইরকম কোনো কট্টর রাজনৈতিক লোককে কোনো জায়গায় এখনও বসানো হয়নি আর কি। দ্যাটস দ্য ভালো জিনিস। এবং আমাদের গভর্নর মহোদয়ের কাছে আমরা বিভিন্নভাবে মানে জানতে পেরেছি যে উনি যে স্ট্যান্ডটা নিয়েছে, যে রাজনৈতিক ডাইরেক্ট পলিটিক্যাল কোনো লোক কোনো জায়গায় বসানো হবে না। তো এটা একটা ভালো দিক। এইটা যদি মানে ফলো করা হয় আর প্রপার ফিট অ্যান্ড ক্রাইটেরিয়া যোগ্য লোককে যদি বসানো হয়, তাহলে কিন্তু আমি মনে করি সব কিছু মানে ডেপোজিটের টাকা ফেরত হবে। একটু সময় লাগবে আর কি। তো ইতিমধ্যে অনেক ডেপোজিটার কিন্তু অল্প ডেপোজিটার যারা ক্ষুদ্র, তারা কিন্তু টাকা উইথড্র করেছে আর কি। এখন যেটা বড় ডেপোজিটের টাকা এবং প্রাতিষ্ঠানিক যে এটা ডিপোজিট, এইভাবে কিন্তু অনেকগুলো টাকা আটকা আছে। তবে কিন্তু যে 5 ব্যাংক মার্জ করার যে বিষয়টা, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এটা নিয়েও কিন্তু একটা বিতর্ক থেকে যায়, নানান বিতর্ক আছে অলরেডি, যে 5 ব্যাংক মার্জ করাটা আসলে সরকারের ভুল সিদ্ধান্ত ছিল কিনা। না, এটা তো কেয়ারটেকার গভর্নমেন্টের সময় তৎকালীন যে গভর্নর ছিলেন, ওনারা এটা মানে করেছেন। তবে আমাদের দেশে একটা অদ্ভুত কিছু জিনিস হয়, অনেক কিছু করা হয় কিন্তু খুব চিন্তা ভাবনা করে করা হয় না, বা IMF, ওয়ার্ল্ড ব্যাংক বা দাতা প্রতিষ্ঠানদের পরামর্শ করে অনেক সময় অনেক কিছু করা হয় আর কি। তো শুরুতেই এটা নিয়ে মানে বিতর্ক ছিল আর কি, যে এই প্রক্রিয়াটা মার্জার করবে না, যেমন এখনো আছে যে দুর্বল কয়েকটা ব্যাংক আমি একসাথে মার্জ করলাম, এটার ফলাফল আসলে শূন্য। হ্যাঁ, শূন্য না। এই জন্যই তো যে যখন এটা করে 5টা ব্যাংক, এর চেয়ে আরও অনেক ব্যাংক আছে তাদের অবস্থা খারাপ, তাদের কেন করা হয়নি, এইটা প্রশ্ন তোলা হচ্ছে এখন আর কি। তো এটা আমার দৃষ্টিতে আসলে ওই সময় ওইভাবে প্রপার অ্যানালিসিস করে করা হয়নি আর কি। তো এখন যেহেতু করা হয়ে গেছে, একটা আইন পাস হয়ে গেছে, এখন আমাদের আর পিছনে তাকানোর সময় নেই, এখন আমাদেরকে এটাকে মুভ ফরওয়ার্ড করতে হবে। তো বর্তমান গভর্নমেন্ট বা সরকার, পার্লামেন্টে তারা কিন্তু আইনটাকে পাস করেছে আর কি, ঠিক আছে। তো পাস করলে এখন এইটা ধরে নিতে হবে যে এইটা এখন সামনে এটাই কার্যকর থাকবে, এবং এইটাকে এই ভিত্তিতে চলতে হবে আর কি। কারণ ব্যাংক খাতটা কিন্তু একটা খুবই স্পর্শকাতর খাত, এবং এটা আস্থা যদি ফিরিয়ে না হয় তাহলে কিন্তু ভালো ভালো ব্যাংকেও কিন্তু অস্থিরতা তৈরি। আমরা কিন্তু দেখছি যে ব্যাংক খাতের প্রায় সবগুলো ব্যাংকই মুনাফা
লস করেছে এই 2025 সালে, এটাও তো একটা রেড অ্যালার্ট ব্যাংকের জন্য। না, 25 সালে যে ব্যাংকগুলো যে মুনাফা লস করেছে এটার কিন্তু রাজনৈতিক যে অর্থনৈতিক কারণটা বেশি। কারণ আপনি দেখেন গ্লোবাল বৈশ্বিক যে চ্যালেঞ্জগুলো, গালফ ওয়ার, নানা কারণে কিন্তু বিজনেস স্রোত হয়ে গেছে আর কি। হ্যাঁ, তো বিজনেস যদি স্রোত হয়, যদি অ্যাক্টিভিটি না বাড়ে, তো ব্যাংক তো মানে প্রফিট করতে পারবে না। আর এখানে আরেকটা আপনার স্ট্যাটিস্টে অনেক অ্যানালিসিস ভুল দেওয়া হয় আর কি। যে সমস্ত ব্যাংক ভালো তাদের কিন্তু প্রফিট কিন্তু ঠিকই বেড়েছে। যে সমস্ত এই যে 5টা ব্যাংক তাদের তো কোনো প্রফিট নেই, অ্যাক্টিভিটি নেই। আবার কোনো অনেকগুলো দুর্বল ব্যাংক আছে তাদের কোনো প্রফিট নেই। তারাই কিন্তু মুনাফার দিক থেকে সবচেয়ে পিছিয়ে আছে। তো এগুলোই কিন্তু স্ট্যাটিস্টিক্সগুলো পেয়েছে, এগুলো পরে এগ্রিগেটে দেখা যাচ্ছে পরিস্থিতিটা আরো ঘোলাটে হচ্ছে এই ধরনের। তাহলে একদিকে অর্থনৈতিক কারণ, গ্লোবাল বৈশ্বিক কারণ, ডোমেস্টিক ইকোনমিক অ্যাক্টিভিটি। এখন দেখেন আপনি গ্রোথের কথা যদি বলেন, আমাদের এই যে 2025 সালে এবং এখানে নির্বাচন, গভর্নমেন্ট, কেয়ারটেকার গভর্নমেন্ট, ইলেকশন সব কিছু মিলে খুব একটা ইকোনমিক অ্যাক্টিভিটি ছিল না। হ্যাঁ, পলিটিক্যাল অস্থিরতার কারণে ইকোনমিক অ্যাক্টিভিটি হয় তেমন হচ্ছিল না। এই জন্য কিন্তু 2025 সালে ব্যাংকগুলো খুব একটা মুনাফা করতে পারে না। মোহাম্মদ এজাজুল ইসলাম, আমরা আবার আলোচনায় ফিরবো, একটা বিরতি নিয়ে ফিরছি। দেখছেন বিজনেস টাইমস, ফিরছি বিরতির পর। দেখছেন বিজনেস টাইমস, আলোচনায় আমাদের সঙ্গে আছেন বিআইবিএম এর মহাপরিচালক ডক্টর মোহাম্মদ এজাজুল ইসলাম। এজাজুল ইসলাম, খেলাপি ঋণ ব্যাংক খাতের একটা ভয়াবহ দিক বলা চলে। খেলাপি ঋণ এবং দুর্বল ব্যাংকগুলোর ব্যবস্থাপনায় এই মুহূর্তে সরকারের কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? ধন্যবাদ। আসলে খেলাপি ঋণ এটা একটা আমাদের আর্থিক খাতের জন্য একটা বিধি। দীর্ঘদিন ধরে আমাদের এই যে খেলাপি ঋণ নিয়ে অনেক পলিসি, অনেক স্ট্যান্ডার্ড রুলস রেগুলেশন করা আছে, কিন্তু খেলাপি ঋণ কিন্তু আমরা কমাতে পারিনি। এটা হলো বাস্তবতা। তো আমাদের এর আগে একটা এই যে বর্তমানে যে স্ট্যাটিস্টিক্সটা বলা হচ্ছে, প্রায় 30% ঋণ খেলাপি, প্রায় 1/3 টোটাল যে আউটস্ট্যান্ডিং লোন আমরা বিতরণ করছি তার 1/3 খেলাপি হয়ে গেছে। এর মধ্যে আবার ডিস্ট্রেস অ্যাসেট বা এর বলা হচ্ছে যে এটাও অনেক একটা ফিগার বলা হচ্ছে অনেক বেশি। তো কেয়ারটেকার গভর্নমেন্ট যখন ক্ষমতায় আসে, তারা এই লোন ক্লাসিফিকেশনের স্ট্যান্ডার্ডটা একটু চেঞ্জ করে। আগে তো 6 মাস পার হলে হতো, তারা ওইটাকে আবার গ্লোবাল স্ট্যান্ডার্ডে 3 মাস নিয়ে আসে। তখন কিন্তু অনেকগুলা ঋণ খেলাপ হয়ে যায়। আর একটা উদ্যোগ তারা নিয়েছিল, যে একটা আলোচনা ছিল যে বাংলাদেশে ওই সময় শুরুতেই যখন আওয়ামী লীগ গভর্নমেন্ট পতন হয়, তখন ওখানে প্রায় 10 থেকে 12% এনপিএল ছিল। তখন ওরা এটা অ্যানালাইজ করে দেখা গেল যে এটা আসলে অ্যাকচুয়াল ফিগার ছিল না আর কি। তো কেয়ারটেকার গভর্নমেন্ট বা বাংলাদেশ ব্যাংক চিন্তা করলো যে না, এখন থেকে আমরা প্রকৃত চিত্রটা তুলে ধরবো। তখন কিন্তু ব্যাংকগুলার যে ক্লাসিফিকেশন, যে স্ট্যান্ডার্ড সব কিছু মিলে দেখা গেল যে এটা ক্রমেই বাড়া শুরু করলো আর কি। এটা কিন্তু আগেই ক্লাসিফাইড ছিল আর কি, এটা প্রকাশ মাত্র হয়েছে, প্রকাশ হয়েছে, এই জন্য এখন চোখে পড়তেছে। এটা কিন্তু আগে থেকেই এটা ক্লাসিফাইড ছিল। তো এটা এসে দেখা গেল যে এর পরিমাণটা একদম 36% হয়ে ডিসেম্বরে এটা আসে আবার একটু কমে এখন 30, এখন আবার বেড়েছে। কিন্তু এই যে এই খেলাপি ঋণ কমাতে নানান সুযোগ সুবিধা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। গতকালও লাস্ট একটা সুযোগ দিল, ব্যাংকার গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এক্সিট সুবিধার বিষয়টা। তারপরেও কেন আসলে নিয়ন্ত্রণে আসছে না? না, নিয়ন্ত্রণ এটা সময় সাপেক্ষ ব্যাপার। এটা এই যে একটু আগে বললাম যে এই ঋণ খেলাপিটা একদিনে হয়নি, কিন্তু এটা অনেক দিন ধরে এটা আসছে এবং এটা অনেক সময় ডেট স্ট্রাকচারিং, বড় বড় কোম্পানিগুলোর অনেক সাইজের লোন, সেগুলোর আবার জামানতের সমস্যা আছে, সুনামের ভিত্তিতে লোন দেওয়া হয়েছে, সেগুলাতে আবার আমাদের মানি লোন কোডের একটা ব্যাপার আছে, এখানে আইন আদালতের ব্যাপার আছে, স্টে অর্ডার আছে। এই সমস্ত নানা কারণে কিন্তু মানে অনেক উদ্যোগ নেওয়া সত্ত্বেও কিন্তু মানে ঋণ আদায় করা যায়নি। এখন বর্তমান গভর্নমেন্ট বা বাংলাদেশ ব্যাংক এখন যেটা তারা মানে শুরু করেছে, ঋণ মানে এক্সিট সুবিধা গতকালকে দিয়েছে। এর আগেও তারা নীতি সহায়তার নাম করে যারা বিজনেস রান করতে চায় তাদেরকে একটা মানে পার্সেন্টেজ নিয়ে দিয়ে তারা রিশিডিউলিং করেছে। হ্যাঁ, এই জন্য কিন্তু অনেকটা হয়েছে। আর কিন্তু ঋণ খেলাপি যে এখন যে কমতেছে না, আপনাকে কিন্তু দেখতে হবে যে অর্থনৈতিক অ্যাক্টিভিটি কিন্তু খুবই একটা স্লো। তো ইকোনমিক অ্যাক্টিভিটি যদি না থাকে, বিজনেস কমিউনিটি যারা লোন আগে নিছে সেটা যদি রানিং না করতে পারে, তাহলে লোন পরিশোধ করার কিন্তু সম্ভব না আর কি। এই জন্য কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। তো সময়ের সাপেক্ষ ব্যাপার, স্ট্রিক্টলি রুল ফলো করা দরকার। বর্তমানে যে বাংলাদেশ ব্যাংক যে রুলস রেগুলেশন যেগুলো বলছে, যদি বলে যে আমরা আর ছাড় দিব না, রাজনৈতিকভাবে কোনো বিবেচনা করা হবে না, তাহলে যদি অর্থনৈতিক কারণে যদি কিছু পার্সেন্টেজ লোন
ক্লাসিফাইড হয় সেটা হবে, তাহলে যদি কোনো ওই যে অ্যাডভার্স সিলেকশন, মোরাল হ্যাজার্ড বা বেনামি লোন, এই যে নানা ধরনের কথা এগুলো যদি স্টপ থাকে তাহলে কিন্তু আস্তে আস্তে একটা পর্যায়ে কিন্তু কমা শুরু করবে আমরা যেটা বলছি যে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা ও নিয়ন্ত্রণ নিয়ে যে একটা বিষয়, এটা অন্তর্বর্তী সরকারের আমল থেকে আসলে বেশি সামনে এসেছে যে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংক খাতে স্থিতিশীলতা ফেরাতে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতাটা প্রয়োজন। কেন্দ্রীয় ব্যাংক কি এখন স্বাধীন? না, আসলে এইটা আমাদের যে বাংলাদেশ ব্যাংক অর্ডার, যে 1972 সালের যে অর্ডার ক্ষমতা বলে বাংলাদেশ ব্যাংক চলে, এবং এখানে এইটা নিয়ে একটা অনেক কন্ট্রোভার্সিয়াল আছে। অনেকে বলে যে যথেষ্ট অটোনমি আছে, আবার অনেক সময় বলে যে অটোনমি নাই আর কি। আপনি যদি বাস্তব দিকে দেখেন, আমাদের যে গভর্নর, ডেপুটি গভর্নর, এই যে নিয়োগপত্র সরকারই দেয় কিন্তু, এবং একটা নির্দিষ্ট মেয়াদে পরে দেয়, তবে একটা ওখানে লেখা থাকে যে সরকার আবার চাইলে যে কোনো সময় রিমুভ করতে পারে আর কি। তো সেন্ট্রাল ব্যাংকের যে অটোনমি, এবং আপনার যদি গ্লোবাল বিশ্বে দেখেন অনেক দেশে মানে সত্যিকারের অটোনমি বলতে যেটা বোঝায় স্বাধীনভাবে কাজ করা, নীতি নির্ধারণ করা, যেমন পলিটিক্যাল ইন্টারফারেন্স কম হওয়া, সেই অর্থে কিন্তু অটোনমি সেন্ট্রাল ব্যাংকের দরকার আর কি। এখন আপনি যদি বাস্তবে যদি বিচার বিশ্লেষণ করেন যে বিগত 15 বছর বা 16 বছর দেখেন স্বাধীনভাবে বাংলাদেশ ব্যাংক কাজ করতে পারেনি আর কি। হ্যাঁ, এটা রাজনৈতিক লিঙ্ক বা গ্রুপ ভিত্তিক। এখন বর্তমানে আমরা দেখতেছি যে এখনও কিন্তু স্বাধীনভাবে যে সিদ্ধান্ত নিতেছে এখন পর্যন্ত খুব একটা এখন হয়নি। তো এইটুকু জিনিসটা যদি ইনশোর করা যায় তাহলে কিন্তু বাংলাদেশ ব্যাংকে যে বর্তমানে যে রুলস রেগুলেশন আছে সেটার ভিত্তিতে অনেক কিছু করার আছে আর কি। খালি মিনিমাম পলিটিক্যাল এফআইডি নিয়েও কিন্তু এক ধরনের সমালোচনা আছে। হ্যাঁ, সমালোচনা আছে এই জন্য যে এফআইডি যেহেতু একটা গভর্নমেন্টের আর্থিক প্রতিষ্ঠান নিয়ে এটাও নিয়ে ডিবেট হয়েছে। কেয়ারটেকার গভর্নমেন্টের সময় বাংলাদেশ ব্যাংক অর্ডিন্যান্স একটা রিভাইজ প্রেরণ করা হয়েছিল, কেয়ারটেকার গভর্নমেন্ট কিন্তু এটা পাশ করেনি আর কি। হ্যাঁ, তো ওখানেও একটু সংস্কার বা এখন বর্তমান পলিটিক্যাল গভর্নমেন্ট যারা মানে তারা প্রতিশ্রুতিবদ্ধ যে ওরা এটা বিচার বিশ্লেষণ করে বাংলাদেশ ব্যাংকের সত্যিকারে মানে আস্তে আস্তে একটা অটোনমির দিকে দিবে, তারা এটা বলেছে আর কি। ঠিক আছে, তো এটা একটা রিলেটিভ সেন্স। তবে অটোনমি কতটুকু আছে কতটুকু না এটা বড় না, কিন্তু বাস্তবে কতটুকু ক্ষমতা প্রয়োগ করতে পারতেছে সেটা হলো বড় ইম্পর্টেন্ট। মোহাম্মদ এজাজুল ইসলাম, আজ মুদ্রানীতি ঘোষণা হতে যাচ্ছে। মুদ্রানীতি নিয়েও আসলে এক ধরনের ব্যবসায়ীদের মধ্যেও একটা আছে যে নীতি সুধার কমিয়ে আনছে না কেন। আর বাংলাদেশ ব্যাংক বরাবরই বলছে যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্যই আসলে এই মুহূর্তে নীতি সুধার কমানো সম্ভব নয়। এবারও মনে হয় সংকোচনমূলক মুদ্রানীতিই হচ্ছে এবং নীতি সুধার অপরিবর্তিতই থাকছে। আপনি কি বলবেন? ধন্যবাদ। আসলে সেন্ট্রাল ব্যাংকের ম্যান্ডেট হলো তিনটা মূলত। 1 নম্বর ম্যান্ডেট হলো প্রাইস স্টেবিলিটি, 2 নম্বর ম্যান্ডেট হলো ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, 3rd ম্যান্ডেটটা হলো টু হেল্প দ্য গ্রোথ অ্যাক্টিভিটি। তো এখন যেহেতু মূল্যস্ফীতিটা একসময় আমাদের 14%, 11%, তারপরে টাইট মনিটারি পলিসি রাখাতে এটা 8 ছিল, আবার এটা এখন 9-এর উপরে। এখন এই মূল্যস্ফীতিটা কিন্তু 9-এর উপরে 10 এইটাকে কমে আনতে হবে, না হলে কিন্তু আমাদের কিন্তু সত্যিকারে যে দেশের অর্থনীতি, বিনিয়োগ, বিভিন্ন ধরনের এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি এগুলো কিন্তু রক্ষা করা খুব কঠিন হয়ে যাবে আর কি। তো এখন যেখানে দেখেন সেন্ট্রাল ব্যাংক যে কাজটা করেছে বা মনিটারি পলিসি স্টেটমেন্ট আজকে ঘোষণা হবে 3টার দিকে, তাতে কিন্তু মানে যেটা করা হবে যে গত এমপিএস বা এখনকার এমপিএস ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ সরকার বা তার যে পলিটিক্যাল ম্যান্ডেট অনুসারে যে তারা বলেছিল যে এমপ্লয়মেন্ট জেনারেশন করবে, বন্ধ কলকারখানা খুলে দিবে, এইটাকে এলাইন করে বাংলাদেশ ব্যাংক অলরেডি 60,000 কোটি টাকার একটা স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করেছে আর কি। তারপরে নীতি সহায়তা দিয়েছে, রিফাইন্যান্স স্কিম চালু করেছে যাতে বন্ধ কলকারখানাগুলো সচল হয়। তাহলে আমরা কি বলতে পারি যে বাংলাদেশ ব্যাংক এবারও যে সংকোচনমূলক মুদ্রানীতির দিকে যাচ্ছে এটা আসলে তাদের সিদ্ধান্তটা ঠিক আছে? আমরা একদমই শেষ দিকে চলে এসেছি। না, সংকোচন কথাটা বলা যাবে না, এটা আমি মনে করি এটা কশাস মনিটারি পলিসি হবে। কারণ একদিকে মানে রিফাইন্যান্স স্টিমুলাস প্যাকেজ দেওয়া হয়েছে যাতে প্রোডাক্টিভ খাতে লোনটা যায়, এসএমই, এগ্রিকালচার এলাকায় জোর দেওয়া হচ্ছে, আর একই দিকে ইনফ্লেশন যেহেতু বেশি সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ এজাজুল ইসলাম। আমরা একদম শেষ দিকে আছি। দর্শক, বিজনেস টাইমসের আজকের অতিথি ছিলেন বিআইবিএম এর মহাপরিচালক ডক্টর মোহাম্মদ এজাজুল ইসলাম। আমরা ব্যাংক খাতের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করছিলাম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।